ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমার জন্য তোমার যে আপকামিং ডাব্লিউবিপি এসআই পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের একটা সেট নিয়ে এসেছি। আশা করছি এই জেনারেল সায়েন্সের সেটগুলো কিন্তু তোমাদের আপকামিং যে ডাব্লিউবিপি এসআই পরীক্ষাটা আসছে সেই পরীক্ষা ছাড়াও যে কোনো রাজ্য সরকার ও সেন্ট্রালের পরীক্ষাতে কিন্তু খুবই উপকারে আসবে। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি তারা কিন্তু ইউটিউবে ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। এছাড়া প্রতি কটা ভিডিওর শেষে কমেন্ট বক্সে আমি ফার্স্ট কমেন্ট করে ওখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি, সেখান থেকেও তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। ওখানে আমি ভিডিওগুলোর ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেল থেকে ভিডিওগুলোর ফ্রি পিডিএফ ডাউনলোড করে নিও, তোমাদের পড়তে কিন্তু তাহলে সুবিধা হবে ভিডিওর সঙ্গে কম্বাইন করে। আর তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, আজকের ক্লাসে শুরু করা যাক। প্যালেন্টিওলজি নিম্নলিখিত কোন বিষয়ের অধ্যয়ন? ঠিক আছে, প্যালেন্টিওলজি নিম্নলিখিত কোন বিষয়ের অধ্যয়ন? উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম, আগ্নেয়গিরি, বায়ুমণ্ডল, শিলা। তাহলে প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? মানে যে কোনো ফসিলস রিলেটেড স্টাডি ইজ কল্ড প্যালিওন্টোলজি। ঠিক আছে, মানে ফসিলস রিলেটেড স্টাডিকে বলা হয় প্যালিওন্টোলজি। এখানে আবার দেখো একটু ঘুরিয়ে দিয়েছে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম। ঠিক আছে, জীবাশ্ম তো দুজনেরই হতে পারে, বুঝতে পারছো, উদ্ভিদেরও হতে পারে, প্রাণীদেরও হতে পারে। জীবাশ্মকে ইংলিশে ফসিলস বলে তোমরা জানো, তাহলে জীবাশ্ম বা ফসিলস রিলেটেড যে স্টাডি তাকে বলা হয় প্যালিওন্টোলজি। ঠিক আছে, ইংলিশ বানানটাও তোমরা ভালো করে মুখস্থ রাখবে। যেসব বন্ধুরা ইন্টারভিউ অবধি অনেকেই গেছো আর যারা হয়তো যাবে ভবিষ্যতে, দেখবে অনেক সময় এই বিভিন্ন যেখানে বিভিন্ন এই যে রিলেটেড যে অপশনগুলো দেখছো, বিভিন্ন বিষয়ের অধ্যয়নকে কী বলে সেইগুলো তোমাদের জানতে চাইবে এবং তোমাদের কিন্তু ওই ইংলিশ বানানটা তোমাদের লিখতে বলবে অনেক জায়গায়। মানে আমার এরকম এক্সপিরিয়েন্স আছে, তোমাদের অনেক সময় বলবে যে ওই স্পেলিংটা ইংলিশে লেখো। ওই জন্য তোমরা যখন এই বিভিন্ন বিষয়ের অধ্যয়নকে কী বলে যখন পড়বে, তোমরা তো বাংলাটার সঙ্গে ইংলিশ টার্মটা পড়বেই, তার সাথে ওই স্পেলিংটা যতটা পারো প্র্যাকটিস করার চেষ্টা করো, কিন্তু এটা উপকারে আসবে যখন তোমরা ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে। তো দেখে নাও, আগ্নেয়গিরি রিলেটেড যে পড়াশুনোর স্টাডি তাকে কী বলা হয়? ভলক্যানোলজি। বায়ুমণ্ডল, শিলা রিলেটেড বা স্টাডি রিলেটেড টু রক, মানে যেটা আর কি শিলা রিলেটেড যে বিদ্যা সেটাকে বলা হয় পেট্রোলজি, এবং বায়ুমণ্ডল রিলেটেড যে বিদ্যা তাকে বলা হয় মেটেরিওলজি। ঠিক আছে, তো আর যেটা জীবাশ্ম রিলেটেড বিদ্যা সেটাকে বলা হয় প্যালিওন্টোলজি। ঠিক আছে, বায়ুমণ্ডল রিলেটেডকে বলে মেটেরিওলজি, শিলা রিলেটেড পেট্রোলজি, আগ্নেয়গিরিটা রিলেটেড হচ্ছে ভলক্যানোলজি। আর স্পেলিংগুলো যতটা পারে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই সম্বন্ধে প্রচুর হয়, মানে কোন রিলেটেড কি স্টাডি প্রচুর আছে, এগুলো পড়ে নিও তোমরা। আমিও অনেক ক্লাস করিয়েছি এই নিয়ে, শর্টস দেখলে তোমরা জানতে পারবে। নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে, অপশানগুলো দেখে নেওয়া যাক। স্থির নীতি, আপেক্ষিকতার মূলনীতি, কার্যকারিতার নীতি এবং জড়তার মূলনীতি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে জড়তার মূলনীতি। আচ্ছা, তোমরা নিউটনের 3টে গতিসূত্র জানো। প্রথম গতিসূত্র মানে এখানে বলা আছে কি, বাইরে থেকে কোনো প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে কি হয়? স্থির বস্তু কিন্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু কিন্তু চিরকাল কিন্তু সচল থাকে বা সমবেগে সরলরেখায় বরাবর চলতে থাকে। ঠিক আছে, আর এখানে কিন্তু তোমরা এই যে যারা ধরো সায়েন্সের স্টুডেন্ট নয়, ধরো সায়েন্স নিয়ে প্র্যাকটিস করো না, তাদেরকে এগুলো একটু জটিল, তোমরা এগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের আপলোড করছি পিওকিউ ভার্সান হিসাবে, এইগুলো কিন্তু কিছু কিছু প্রশ্ন সেগুলো কিন্তু প্রচুর পরীক্ষা রিলেটেড হয়। তোমরা শুধু একটা কাজ করো, যদি বুঝতে না পারো, সরি বন্ধুরা, তোমরা কিন্তু ইংলিশের অনেক এমন পরীক্ষা তোমরা দেবে যারা সিজিএলের প্রিপারেশান নিচ্ছ, যেখানে বাংলা পাবে না, হিন্দি ইংলিশ থাকবে। তোমরা তো আশা করি হিন্দি জানবে না, ওই ইংলিশটা কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করবে। জড়তার মূলনীতি, এটাকে কী বলা হয়? প্রিন্সিপাল অফ ইনার্সিয়া। ঠিক আছে, এই ইংলিশ প্রোনাউন্সিয়েশনটাও ভালো করে, উচ্চারণটাও জেনে রাখবে, যেমন ইন্টারভিউতে ক্ষেত্রে সুবিধা হবে, এবং স্পেলিংটাও জেনে রাখবে। আর ইংলিশটাকে কী বলছে বাংলার পাশাপাশি, এগুলো কিন্তু তোমরা একটু জানার চেষ্টা করবে। তাই নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে জড়তার মূলনীতি হিসাবে বা প্রিন্সিপাল অফ ইনার্সিয়া হিসাবে। চলো পরের প্রশ্ন। হীরা শক্ত হওয়ার কারণ এটি কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত, সমস্ত ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা আবদ্ধ, এটিকে পোড়ানো যায় না, এটি একটি দ্বৈত অণু। সঠিক উত্তর কিন্তু হবে অপশান 2, সমস্ত ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা আবদ্ধ। আচ্ছা, এইটা কিন্তু প্রচণ্ড একটা শক্ত প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার রিপিট হয় পরীক্ষায়, সমস্ত রকম পরীক্ষায়। তোমরা জেনে রাখো, ভ্যালেন্স মানে যোজ্যতা। তোমরা এই সম্বন্ধে তোমায় জানতে গেলে যারা মাধ্যমিক অবধি যারা ধরো যারা পড়েছো সায়েন্স, তারপরে যারা আরও হায়ার স্টাডিজ করে তাদের পক্ষে একটু ইজি, নাহলে কিন্তু এগুলো খুবই শক্ত জিনিস। যার এর জন্য তোমাদের কক্ষক এইগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, মানে অরবিট্রাল। এছাড়াও তোমাদের পর্যায় সারণীর চ্যাপ্টারটা
খুব ভালো করে জানতে হবে। কেমিক্যাল বন্ড বলে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো তোমায় না জানলে কিন্তু খুবই আর কি অসুবিধা হবে। নাহলে এগুলো আমি বলবো যারা সায়েন্সের স্টুডেন্ট নও তারা কিন্তু বেশি চাপ নেওয়ার চেষ্টা করো না, কারণ আরও দেখবে প্রচুর সাবজেক্ট আছে সায়েন্স থেকে, যেগুলো দেখবে যে সায়েন্সের বায়োলজি পার্টটা দেখবে একটু সোজা, সেগুলো অনেক দিন প্র্যাকটিস না থাকলেও পড়লে কিন্তু অতটা অসুবিধা হয় না। দেখবে যেগুলো পারছো না চাপ নেওয়ার চেষ্টা করবে না, তোমরা এমসিকিউ মানে সলভ করবে, তাতে দেখবে অনেকটাই উপকৃত হবে। প্রচুর কোশ্চেন রিপিট হয়, আমি যেগুলো পিএকিউ করাচ্ছি করেও প্রচুর উপকৃত হবে। তাহলে হীরা শক্ত হওয়ার কারণ হচ্ছে সমস্ত ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা আবদ্ধ। এবার এই ভ্যালেন্স ইলেকট্রন এর কিন্তু একটা সংজ্ঞা হয়। আবার ধরো এই সমযোজী বন্ধন অসমযোজী বন্ধন মানে তোমাদের তড়িৎযোজী সমযোজী বন্ধন, এছাড়া তোমাদের তড়িৎযোজী বন্ধন, এরকম আর কি অনেক কটা আছে, এগুলো একটু জটিল আর কি। মানে ধরো ইলেকট্রোভ্যালেন্সি, সরি আমি ভুল বললাম, তড়িৎযোজ্যতা বা সমযোজ্যতা বা অসমযোজ্যতা, মানে ধরো ইলেকট্রোভ্যালেন্সি মানে তড়িৎযোজ্যতা, কোভ্যালেন্সি মানে সমযোজ্যতা, বা ধরো কোঅর্ডিনেট কোভ্যালেন্সি মানে অসমযোজ্যতা, মানে এগুলো কি খুব জটিল, এগুলো তোমাদের বেশি না মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট কোশ্চেনটা মনে রাখবে। এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার রিপিট হয়। আর এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, তোমাদের এই সম্বন্ধে একটু বলে সময় লাগুক, যেহেতু সায়েন্সের সাবজেক্ট একটু না বোঝালে গুলিয়ে যাবে। তোমাদের যতটুকু সহজভাবে কী কী কোশ্চেন আসতে পারে একটু বলে দিচ্ছি। আচ্ছা, হীরা তোমরা জানো যে কার্বনের যে একটা অ্যালোট্রোপ, মানে হীরা গ্রাফাইট এগুলো সবই তো কার্বনের একটা অ্যালোট্রোপ, মানে ডায়মন্ড ইজ এ ওয়ান অফ অ্যালোট্রোপ অফ কার্বন, তোমরা জানো কার্বন একটা অধাতু। আর এইটা কিন্তু এখানে একটা প্রশ্ন বারবার আসে যে কার্বন পরমাণুর বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, এইটা কিন্তু প্রশ্নে আসে। কারণ এটা বলার এখানে এই কারণ এটা যদি তোমরা যারা বুঝতে চাইছো যে সমযোজী বন্ধন কি, ঠিক আছে, সমযোজী বন্ধন কি, তার এই ক্ষেত্রে কিন্তু এটা একটু কাজে লাগতো আর কি। যেহেতু অতটা লাগছে না বলে আমি সমযোজী বন্ধন এগুলো বোঝাচ্ছি না, আমি মানে কোভ্যালেন্সি কি এটা আমি বললাম না তোমাদের। দেখো এখানে কিন্তু বাংলাটাই করে দিয়েছে সমস্ত ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা আবদ্ধ, ওখানে কিন্তু ওরা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ দেওয়া উচিত ছিল, ঠিক আছে, বা যোজ্যতা দেওয়া উচিত ভ্যালেন্স, কিন্তু ওরা ওই ইংলিশটাই বাংলায় করে দিয়েছে, মানে বাংলায় লিখে দিয়েছে। ওই জন্য বাংলার পাশাপাশি তোমাদের ইংলিশটা জানতে হতে পারে। এখান থেকে একটা কোশ্চেন আছে, যেহেতু এই কোশ্চেন রিলেটেড, হীরা যেহেতু একটা কার্বনের অন্যতম অ্যালোট্রোপ, গ্রাফাইটও একটা অ্যালোট্রোপ জানো, আর ফুলেরিন একটা অ্যালোট্রোপ, কার্বন ডাই অক্সাইড অণুর কার্বন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার রিপিট হয়। কার্বন পরমাণুর বাইরের কক্ষে কিন্তু 4টে ইলেকট্রন থাকে, কার্বন পরমাণুর বাইরের কক্ষে কিন্তু 4টে ইলেকট্রন থাকে, ঠিক আছে। এইগুলো কি তোমাদের তোমরা যদি জানতে চাও তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের খুব মানে চাপ লাগে তাহলে কিন্তু এগুলো বেশি ডিটেলে বোঝার দরকার নেই, তোমরা জাস্ট কোশ্চেনগুলো সলভ করো, তাতেই অনেকটা দেখবে সরগড় হয়ে যাবে। 70-80% দেখবে কোশ্চেন অ্যান্সার করতে পারছো, কারণ কোশ্চেন ওরা রিপিট করে আর কি। শুধু বাংলার পাশাপাশি ইংলিশ কে কী বলছে এগুলো জেনে নেবে তোমরা, যাতে তোমাদের সেন্ট্রাল পরীক্ষায় অসুবিধা না হয়, কিংবা WBCS মেনের ক্ষেত্রে অসুবিধা না হয়। প্রাকৃতিক নির্বাচনের আইন নিম্নলিখিত কার সঙ্গে সম্পর্কিত, অপশানগুলো আর বলছি না, আগের প্রশ্নটা অনেকটা সময় গেছে। ডারউইন, তোমরা সকলেই জানো প্রাকৃতিক নির্বাচনের আইন নিম্নলিখিত কার সঙ্গে সম্পর্কিত, ডারউইনের সঙ্গে সম্পর্কিত, চার্লস ডারউইন। নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত রোগীর প্রয়োজন, ঠিক আছে, পেনিসিলিন, স্টেপ্টোমাইসিন, ইনসুলিন, স্টেরয়েড। তোমরা জানো ইনসুলিন সঠিক উত্তর হবে। যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় বা দেখবে চলিত ভাষায় সুগার রোগী এরম বলে, তারা কিন্তু মানে যতটুকু ইনসুলিন ক্ষরণ করা দরকার সেটা ক্ষরণ করতে পারে না, ওই জন্য ওদের কিন্তু মানে বাইরে থেকে কিন্তু ইনসুলিন কিন্তু দিতে হয়, ঠিক আছে, পুশ করতে হয়। দেখবে তোমাদের বাড়িতে অনেক গুরুজন থাকলে কিন্তু তারা কিন্তু ইনসুলিন নেয়, তাদের সুগার লেভেলটা এমন জায়গায় আছে। এবারে ধরো এই ইনসুলিন সম্বন্ধে প্রচুর নোট আমি দিয়ে রেখেছি, ওই জন্য দিইনি, তবুও বলে দিচ্ছি ইনসুলিন কোথা থেকে নির্গত হয়। ইনসুলিন কিন্তু আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে নির্গত হয়, এবং যদি আরও স্পেসিফিক্যালি বলি, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা গ্রন্থি আছে, তার বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন নির্গত হয়। তাহলে ইনসুলিন কোথা থেকে নির্গত হয়, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন সিক্রেট হয়, ঠিক আছে। এটা আমি সম্বন্ধে বহুবার নোট দিয়েছি, তোমরা দেখতে পারো, এনটিপিসিতেও দিয়েছি, মিসলেনিয়াসে জলের মতো পড়িয়েছি, আর তোমাদের কিন্তু যখন আমি ক্লাসে পড়িয়েছিলাম তখনও জলের মতো পড়িয়েছি, আর দিইনি বারবার। গোবর গ্যাসের প্রধান উপাদান কি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথেন, হাইড্রোজেন। সঠিক উত্তর হবে মিথেন, যার সংকেতটাও তোমরা মনে রাখবে CH4, এটাও কিন্তু প্রচুরবার আসে যে মিথেনের সংকেত কী। ওই জন্য বলছি তোমরা এখন যদি মিথেন সম্বন্ধে জানতে চাও প্রচুর কিছু জানতে পারো, ঠিক আছে, তোমরা অনেক গ্র্যাজুয়েটের বইও ফলো করতে পারো, কিন্তু তোমরা জাস্ট দেখবে কোন কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে, পরীক্ষায় কোন কোশ্চেন, মানে ট্রেন্ডটা কী, তাহলে দেখবে তোমরা তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট হয়ে যাবে, ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে কী প্রশ্ন আসতে পারে। তাহলে মিথেনের সংকেত কি, CH4, এটা আসে। মার্স গ্যাস, অনেক সময় নিম্নলিখিত কোন গ্যাসটিকে মার্স গ্যাস বলা হয়, 4টে অপশান দেখলে সঠিক উত্তর মিথেন হবে। কিংবা দিল মিথেন নিম্নলিখিত কোন মিথেনের অপর কী নামে পরিচিত, 4 রকম গ্যাসের নাম দিয়েছে, তখন সঠিক উত্তর হবে মার্স গ্যাস, ঠিক আছে। এই সম্বন্ধে আগেও পড়েছি।
নিম্নলিখিত কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? কুলম, সিমেন, অ্যাংস্ট্রম, ওহম। সঠিক উত্তর হচ্ছে ও অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম হচ্ছে ইউনিট হবে লেন্থ, ঠিক আছে। অ্যাংস্ট্রম কিন্তু দৈর্ঘ্যের একক। আর বাকি যে তিনটে দেখছো এগুলো সবই কিন্তু তড়িৎ রিলেটেড বা ইলেকট্রিক রিলেটেড। তাও বলে দিচ্ছি আমি, কুলম কিন্তু বৈদ্যুতিক আধানের একক, ইলেকট্রিক চার্জের একক। সিমেন হচ্ছে তড়িৎ পরিবাহিতা। আর সিমেন্টটা নিয়ে আরও অনেক কিছু বলা যায়, কিন্তু এটা আমি শুধু একটাই দিয়েছি, কারণ বেশিরভাগ পরীক্ষাতে একটাই দেখি আসে, ইলেকট্রিক কন্ডাক্টেন্স, ঠিক আছে। ইলেকট্রিক কন্ডাক্টেন্স। আর ওহম হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, বৈদ্যুতিক প্রতিরোধ। তাহলে ওহম হচ্ছে বৈদ্যুতিক প্রতিরোধের একক, বা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের একক। কুলম হচ্ছে বৈদ্যুতিক আধানের একক বা ইলেকট্রিক চার্জের একক। আর তড়িৎ পরিবাহিতা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টেন্স বা তড়িৎ পরিবাহিতার একক। সিমেন্ট হচ্ছে তড়িৎ পরিবাহিতা বা ইলেকট্রিক কন্ডাক্টেন্সের একক। আর অ্যাংস্ট্রম হচ্ছে দৈর্ঘ্যের একক, ঠিক আছে। গরুর অনেক সময় দিয়ে দেবে অ্যাংস্ট্রম কিসের একক, এরম না দিয়ে দিল, চারটে অপশান দিয়ে দিল, তার মধ্যে অ্যাংস্ট্রম কিসের একক দিয়ে দিল, তোমায় তখন ওটা দিতে হবে, ওই জন্য পাশে লিখে দিয়েছি দৈর্ঘ্যের একক। গরুর দুধের নিম্নলিখিত কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, বি, সি, ডি। সঠিক উত্তর হবে ভিটামিন ডি। তোমরা সকলেই জানো, এই সম্বন্ধে আর বেশি কিছু দিইনি। গরুর দুধে তাহলে নিম্নলিখিত কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি। নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইউক্যারিওটিক, রাইজোবিয়াম, প্রোক্যারিওটিক, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হবে রাইজোবিয়াম। আর রাইজোবিয়ামে মানে তোমরা জানো যে এইগুলো, রাইজোবিয়ামটা কি? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন ফিক্সিং মানে একটু বলে দিই তোমাদের, এটা আগেও নোট দিয়েছি তো বলেছি। আর এটা কী ধরনের ব্যাকটেরিয়া? সিমবায়োটিক ব্যাকটেরিয়া। এইটা জানলেই তোমরা বুঝতে পারবে সিমবায়োটিক মানে কি। আর এইগুলো কিন্তু মাঝে মাঝে আমাকে করতে হয়, নাহলে সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে, আবার প্রথম থেকে তোমাদের ক্লাসটা করাতে হবে। মানে একটা নির্দিষ্ট সময় অন্তর স্ক্রিনে টাচ না করলে স্ক্রিনটা পজ হয়ে যায়, মানে হ্যাং হয়ে যায়, আবার প্রথম থেকে ক্লাসটা শুরু করাতে হবে। ওই জন্য যারা একটু বিরক্ত হচ্ছে জানি, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। আচ্ছা, রাইজোবিয়াম হচ্ছে সিমবায়োটিক ব্যাকটেরিয়া। সিমবায়োটিক মানে সিম্বায়োসিস বলে না, মিথজীবী, মানে যারা নিজে থেকে বাঁচতে পারে না, যারা আর কি অন্যের হেল্প নিয়ে বাঁচে এবং নিজেও হেল্প করে। ধরো একজনের কে সহায়তা করলো এবং তার সহায়তা করে বাঁচলো আর কি, মানে এক্সচেঞ্জ করে বাঁচে আর কি, ঠিক আছে। এটাকে বলে মিথজীবী বা সিমবায়োটিক ব্যাকটেরিয়া। অনেক সময় তোমাদের দিয়ে দেবে, চারটে ব্যাকটেরিয়া দিয়ে দিল, বলে দিল তোমাদের ফাইন্ড আউট করতে বললো হুইচ ওয়ান ইজ সিমবায়োটিক, ঠিক আছে। তখন সঠিক উত্তর হবে রাইজোবিয়াম, ঠিক আছে। রাইজোবিয়াম এরকম অনেক সময় দিয়ে দেবে প্রশ্নে, যে চারটে ব্যাকটেরিয়া দিয়ে দিল, বললো কোনটা মিথজীবী ব্যাকটেরিয়া বা সিমবায়োটিক ব্যাকটেরিয়া, তখন সঠিক দেখবে ওখানে অপশানে রাইজোবিয়াম থাকলে রাইজোবিয়াম হবে। এছাড়াও অন্য সিমবায়োটিক ব্যাকটেরিয়া আছে, যেমন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া অ্যাজোটোবেক্টর। অ্যাজোটোবেক্টর কিন্তু একটা ব্যাকটেরিয়া, এটা কিন্তু একটা ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। ও কিন্তু নাইট্রোজেন ফিক্স করে, মানে ও নাইট্রোজেন ফিক্স মানে কি? নাইট্রোজেন আবদ্ধকরণে সহায়তা করে। বাংলায় বললে হবে নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া বা নাইট্রোজেন আবদ্ধকরণে সহায়তা করে। অ্যাজোটোবেক্টর বলে একটা ব্যাকটেরিয়া আছে, ও কিন্তু নাইট্রোজেন বন্ধনের ফিক্সিংয়ে সহায়তা করে। এখানে যদি রাইজোবিয়াম না থেকে তিনটে অন্য অপশনের সঙ্গে অ্যাজোটোবেক্টর থাকতো, তখন সঠিক উত্তর অ্যাজোটোবেক্টর হতো। ও কিন্তু ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, ওকে বাঁচার জন্য কারোর সহায়তার প্রয়োজন হয় না, ও কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে বাঁচতে পারে, ঠিক আছে। ও কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে বাঁচতে পারে, ওগুলোকে ওই জন্য ফ্রি লিভিং ব্যাকটেরিয়া বলে। আর এটা কিন্তু সিমবায়োটিক ব্যাকটেরিয়া। এ কী করে? মূলত দেখবে যে মানে ডাল জাতীয় শস্য বা লেগুম প্লান্ট, মানে দেখবে যে মটরশুঁটি বা যেগুলো ডাল জাতীয় শস্যের মূলে কিন্তু এই রাইজোবিয়াম কিন্তু বসবাস করে। ও বসবাস করে কি করে? ও হচ্ছে ওই প্লান্ট থেকে ধরো যে কোনো একটা ডাল গাছের শস্যে মূলেতে বসবাস করে ওই ওর নিজের জন্য যা নিউট্রিশন দরকার সেটা কিন্তু ও গাছ থেকে সংগ্রহ করে, এবং তার বদলে ও গাছকে কি রিটার্ন দেয়? ও হচ্ছে এয়ার থেকে কিন্তু নাইট্রোজেন সংগ্রহ করে, সেই নাইট্রোজেনটাকে ও কিন্তু অ্যামোনিয়ামে পরিণত করে, ঠিক আছে। এগুলোও আসতে পারে অনেক সময়, তবু আমি বলে দিচ্ছি। এগুলো আর কি আলাদা করে ক্লাস করালে সম্ভব, কিন্তু এইভাবে পিআইকিউ করালে সম্ভব নয়, তবু বলে দিচ্ছি যতটা সম্ভব। ও কিন্তু ওর যে প্রয়োজনীয় নিউট্রিশনটা কিন্তু গাছ থেকে রিসিভ করে সংগ্রহ করলো। এইবার ও কী করলো? এয়ার থেকে কিন্তু নাইট্রোজেন সংগ্রহ করছে, নাইট্রোজেনটাকে ও অ্যামোনিয়ামে পরিণত করছে, যে অ্যামোনিয়ামটা কিন্তু ওই ডাল জাতীয় শস্য, এছাড়াও শুধু লেগুম প্ল্যান্টেই যে ইউজ করে বা ডাল জাতীয় শস্যতেই যে নাইট্রোজেন বন্ধন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে তা নয়, অন্য উদ্ভিদেও থাকে। তো বেশিরভাগ কিন্তু গতীয় উদ্ভিদ ডাল জাতীয় শস্যই থাকে। ও কিন্তু এই নাইট্রোজেন এয়ার থেকে শোষণ করে নাইট্রোজেনটাকে অ্যামোনিয়ামে পরিণত করছে। সেই অ্যামোনিয়ামটাকে কিন্তু অ্যামোনিয়ামটাকে কিন্তু ইউজ করছে হচ্ছে ডাল জাতীয় যে গাছ, ধরো মটরশুঁটি, সেটাই এখানে ধরো মটরশুঁটি ধরলাম। ওই জন্য দেখবে অনেক সময় প্রশ্নে এরমও আসে যে ধরো মাটিকে উর্বর করার জন্য কী জাতীয় শস্য রোপণ করা উচিত, এটা অনেক সময় দেখবে পরীক্ষায় এসছে। ডাল জাতীয় শস্য দেখবে অপশনে থাকে, দেখবে, কিংবা কোনো মটরশুঁটি এরমভাবেও দিয়ে দিল, কিংবা যদি পেসিস হিসাবে দিয়ে দেয় তাহলে ডাল জাতীয় থাকবে। তাহলে দেখবে ওর ফলে ওই জন্য যখন মাটির উর্বরতা কমে যায় তখন ডাল জাতীয় শস্য রোপণ করা হয়, রোপণ করে চেষ্টা করা হয় মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য। কারণ ডাল জাতীয় শস্য রোপণ করলেই কিন্তু ওখানে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকবে, যারা আর কি মাটির মানে ওই
নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে, কি করবে ওই ডাল জাতীয় শস্যে ওকে আর কি ওই নাইট্রোজেন আবদ্ধকরণে সহায়তা করবে, তার ফলে মাটির উর্বরতাও কিন্তু বৃদ্ধি পাবে। শুধু যে ওই প্ল্যান্টটা কিন্তু যে গ্রো করবে বা ফসল উৎপাদন করবে তা নয়, মাটিরও উর্বরতা বৃদ্ধি পায় এর ফলে। তোমরা আশা করি সকলেই জানো, বেশিরভাগ যারা ভালো করে পড়েছো। নিম্নোক্ত কোন কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সহায়তা করে? ক্রোমোটোফোর, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমাটোপ্লাস্ট। সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। সকলেই জানো ক্লোরোপ্লাস্ট কিন্তু এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা ফটোসিনথেসিসে সহায়তা করে। চলো পরের প্রশ্ন বন্ধুরা, নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? বল, ঘনত্ব, জড়তা, ভর। সঠিক উত্তর হচ্ছে বল। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? বল কিন্তু ভেক্টর রাশি, যে কটা অপশন আছে। সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? এইটা সম্বন্ধে কিন্তু আমি বহুবার পড়িয়েছি, যখন মিসেলিনিয়াস পড়িয়েছিলাম তখনও পড়িয়েছি, আর ক্লাসিক বহুবার পড়িয়েছি। তাহলে এখানে আছে নিউক্লিয়ার ফিকশন, ফটো ইলেকট্রিক প্রভাব, নিউক্লিয়ার ফিশন, রাসায়নিক বিক্রিয়া। এরা এই যে ট্রামগুলো না কখন কে কীভাবে দেয় খুব বোঝা মুশকিল। এটাকে আমি তো বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে নিউক্লিয়ার ফিউশন। অনেক জায়গায় দেখবে কেন্দ্রক সংযোজন, দেখবে পিএসসির যে পরীক্ষাগুলো যখন মিসেলিনিয়াস পড়িয়েছিলাম ওখানে এইটা বাংলায় এরাম থাকে কেন্দ্রক সংযোজন। ওই জন্য তোমরা ইংলিশটা মনে রাখবে, তাহলে বাংলা ওরা আর কি বাংলা আর কি অনেক সময় অভিধান থেকে বিভিন্ন বিভিন্ন শব্দ দিয়ে দেয় যাতে ছাত্ররা কনফিউজ হয়, কিন্তু তোমরা ইংলিশটা জানলে অসুবিধা হবে না। তাহলে নিউক্লিয়ার ফিউশন বলে। আর এই সম্বন্ধে একটু বলে দিই নিউক্লিয়ার ফিউশনটা কি। দুরকম হয়, ধরো প্রথমে বলে দিই, ধরো যে পারমাণবিক বোমা, অ্যাটম বোমা কী প্রক্রিয়ায় তৈরি হয়? নিউক্লিয়ার ফিশন বা কেন্দ্রক বিভাজন। যেটা এখানে দেখো এখানে ওই অপশান 3 নম্বর অপশানে আছে। যদি বলে যে পারমাণবিক বোমা কী প্রক্রিয়ায় তৈরি হয়? নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায়, যেটাকে বাংলায় বলে কেন্দ্রক বিভাজন। ঠিক আছে, সেখানে কি হয়, একটা পরমাণুকে, একটা অণু বা পরমাণুকে 3-4টে অণু বা পরমাণুতে ভেঙে কিন্তু তৈরি হয়। আর এই নিউক্লিয়ার ফিউশনটা কি? এটাকে বলা হয় কেন্দ্রক সংযোজন। এটা দিয়ে কি বোমা তৈরি হয়? হাইড্রোজেন বোমা তৈরি হয়। তোমাদের আমি পড়িয়েছিলাম হাইড্রোজেন বোমা সম্বন্ধে পড়িয়েছিলাম, এডওয়ার্ড টেলর আবিষ্কার করেছিলেন যত তোমার মনে পড়ছে। হাইড্রোজেন বোমা যদি দেয় যে কোন প্রক্রিয়ায় তৈরি হয়? কেন্দ্রক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় তৈরি হয়। এখানে কি হয়, 3-4টে অণুকে কিন্তু একটা অণুতে পরিণত করা হয়, বা 3-4টে অণু পরমাণুতে একটা অণু পরিণত করা হয়। তাই জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক শক্তিশালী বেশি হয়। ওটাকে ভাঙে 2-3টে অণুতে ভাঙছে আর এটাকে একত্রিত করছে, বুঝতেই পারছো। আর আরও ওই সম্বন্ধে তোমার নোট দেখে নিও, মিসেলিনিয়াসের ডিটেলের নোট দেওয়া আছে। আর সূর্যে এরম সময় যদি প্রশ্নটা এরমভাবে থাকতো যে সূর্যের নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে, কিংবা এরমভাবে থাকতো যে সূর্যের যে শক্তি উৎপাদন হয় সেটা নিম্নলিখিত কোন প্রক্রিয়া হয়? নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া হয়। মানে সূর্যে যে প্রক্রিয়াতে শক্তি উৎপাদন করে, সূর্য যে প্রক্রিয়াতে শক্তি উৎপাদন করে, এবং সূর্যে যেন শক্তি উৎপাদনের যে দুটো প্রধান সোর্স হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম, তোমাদের আগে পড়িয়েছিলাম। হাইড্রোজেন ও হিলিয়াম কিন্তু সূর্যের শক্তির প্রধান উৎস। এবার সূর্য যে প্রক্রিয়াতে শক্তি উৎপন্ন করে সেই একই প্রক্রিয়াতেই কিন্তু একই কনসেপ্টে কিন্তু হাইড্রোজেন বোম তৈরি হয়েছিল, যে প্রক্রিয়াটার নাম হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা কেন্দ্রক সংযোজন। আর পরমাণু বোমা তৈরি হয়েছিল কিন্তু কোন কনসেপ্টে? নিউক্লিয়ার ফিশন বা কেন্দ্রক বিভাজন প্রক্রিয়াতে। সূর্য যে প্রক্রিয়াতে শক্তি সৃষ্টি করে যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন, মানে বাংলায় বললে কেন্দ্রক সংযোজন। আর সূর্য যে প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে, হাইড্রোজেন বোমাও কিন্তু সেই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। এই হাইড্রোজেন বোমা কিন্তু সেই কনসেপ্টেই তৈরি হয়। তোমরা পড়ে নিও ভালো করে। আমি মিসেলিনিয়াসের জলের খুব সুন্দর নোট দেওয়া আছে। অ্যাথলেটিক্স ফুড, যেটি মিসেলিনিয়াসের জেনারেল সায়েন্সের প্লেলিস্টটা গেলেই তোমরা দেখতে পাবে। অ্যাথলেটিক্স ফুড যেটির দ্বারা সৃষ্ট ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, নিমাটোড। সঠিক উত্তর হচ্ছে ছত্রাক। ঠিক আছে, অ্যাথলেটিক্স ফুড এটা একটা রোগের নাম। এটা কি প্রধানত কী কারণে হয়? ছত্রাকের জন্য হয়। এটা ফাঙ্গাস রিলেটেড ডিজিজ আর কি। বায়ুতে শব্দের বেগ কত স্বাভাবিক অবস্থায়? এটা আগে পড়িয়েছি, অপশানটা আর বলছি না। সঠিক উত্তর হবে 332 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড স্বাভাবিক অবস্থায়। রকেটের কাজ যে নীতির ওপর ভিত্তি করে হয়? কেপলারের সূত্র, বয়েলের সূত্র, পাস্কালের সূত্র, সরি বন্ধুরা, নিউটনের সূত্র। সঠিক উত্তর হচ্ছে নিউটনের সূত্র। এখানে যে কটা অপশান দেখছো নিউটনের সূত্রের ওপর কিন্তু রকেট, ধরো যে পদ্ধতিতে আর কি তার কার্যসিদ্ধি করে বা রকেট আকাশে ওড়ে আর কি, সেটা কোন বা নিউটনের সূত্র এখানকার অপশান নেই। আর যদি স্পেসিফিক্যালি কোন সূত্র এইভাবে থাকতো, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, উপরের কোনোটাই নয়, এরমও অপশানে দেখতে পাবে, তখন সঠিক উত্তর হতো নিউটনের তৃতীয় সূত্রের নীতির ওপর ভিত্তি করে কিন্তু ওই রকেটের আর কি চালানো হয়। আর একটা যদি থাকে দেখবে তোমরা কোনো এরম সূত্র পাচ্ছ না, দেখছো নিউটনের কোনো সূত্র এইভাবে লেখা নেই, ওখানে আছে যে রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র, রৈখিক ভরবেগের সূত্র বা ভরবেগের নিত্যতা সূত্র। তোমরা চাইলে একটু দেখে নিতে পারো ভরবেগের
ভরবেগের নিত্যতার সূত্র একটুখানি পড়ে নিতে পারো তোমরা আর কি। নিউটনের তিনটে সূত্র তোমরা ভালো করে পড়লেই তোমরা জানতে পারবে। ভরবেগের নিত্যতার সূত্র বলে একটা অংশ আছে, ওইখানটা একটু ভালো করে পড়লে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আর যদি ইংলিশে একটু, ওটা ইংলিশে কী থাকবে তোমরা দেখছো, পড়ে গেছো নিউটনের তৃতীয় সূত্রের বলে রকেটের কাজ হয়, কিন্তু ওখানে নিউটনের সূত্র এরমও নেই, নিউটনের তৃতীয় সূত্র এরম নেই। ওখানে একটা অপশানে দেখছো রৈখিক ভরবেগ, ঠিক আছে, ইংলিশে দেওয়া আছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তখন ওটা সঠিক উত্তর হচ্ছে ওটাই হবে, ঠিক আছে। রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র, বা ওরা বিভিন্নভাবে আর কি টার্ম দেবে বাংলাতে, ওদের কোনো ঠিক নেই কোনটা দেবে। তোমার রৈখিক ভরবেগটা মনে রাখবে, আর ইংলিশে হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। যখন নিউটনের দ্বিতীয় সূত্রটা পাবে না। আর চাইলে কিন্তু এই এইগুলো কিন্তু তোমরা পড়ে নিতে পারো, কারণ এগুলো অতটাও জটিল নয়। তোমরা 9, 10 বই বা একটু উপরে বা ভালো করে নিচের বইও ভালো করে পড়লে তোমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যেমন ওই কেমিক্যাল বন্ড একটু আগে যেগুলো বলছিলাম, ওগুলো কিন্তু একটু শক্ত আছে, সমযোজী বন্ধন, ওগুলো কিন্তু একটু শক্ত আছে, কিন্তু এগুলো একটু চাইলে তোমরা পড়ে নিতে পারো। বাণিজ্যিক সারগুলোতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবথেকে কম? ফসফরাস, সিলিকন, নাইট্রোজেন, পটাশিয়াম। সঠিক উত্তর হচ্ছে সিলিকন, ঠিক আছে, বাকিগুলো সবই থাকে, সিলিকনের থাকার সম্ভাবনা সবথেকে কম। নিচের কোনটির ঘনত্ব সবথেকে বেশি? কোক, গ্রাফাইট, কয়লা, হীরক। সঠিক উত্তর হচ্ছে হীরক। এই চারটে যে অপশান দেখছো তার ভেতরে কিন্তু যদি বলো ডেনসিটি কার সব থেকে বেশি, হীরক বা ডায়মন্ডের কিন্তু ডেনসিটি সব থেকে বেশি বা ঘনত্ব সব থেকে বেশি। আর হীরা যেহেতু কার্বনের একটা অ্যালোট্রোপ, ঠিক আছে। আর এখানে একটা আমি দিয়েছি দেখো নিচে অসমিয়াম। যদি কখনো প্রশ্নে দেখো যে চারটে অপশান দিয়ে বললো কার ঘনত্ব সব থেকে বেশি, কিংবা যদি এইভাবে দিয়ে দেয় যে কোন ধাতুর ঘনত্ব সব থেকে বেশি, যেহেতু অসমিয়াম কিন্তু একটা ধাতু, তখন সঠিক উত্তর হবে অসমিয়াম। যদি নিম্নে চারটে অপশান দিয়ে বললো কোন ধাতুর ঘনত্ব সর্বাধিক, তখন হবে অসমিয়াম। আচ্ছা, কোশ্চেনটা এরমভাবেও আসতে পারে যে আমাদের যে পিরিয়ডিক টেবিল, বা তোমরা জানো যে আমাদের পর্যায় সারণী যদি পড়ে থাকো, পর্যায় সারণীতে কী আছে বন্ধুরা, পিরিয়ড এরমভাবে প্রশ্ন অনেক সময় দেয় যে পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলির মধ্যে কার ঘনত্ব সর্বাধিক, তখনও সঠিক উত্তর অসমিয়াম হবে। যেভাবেই দিক, ঠিক আছে, কোন ধাতুর বেশি, বা নর্মালি লিখে দেয় কোনটির ঘনত্ব বেশি, বা পর্যায় সারণীতে উপস্থিত কোন মৌলের সব থেকে বেশি, তখন সঠিক উত্তর অসমিয়াম হবে। অসমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 76, আর এর ঘনত্ব কিন্তু সর্বাধিক, ঠিক আছে। নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে উপস্থিত, ঠিক আছে, অনুপস্থিত? হিলিয়াম, জেনন, আর্গন, রেডন। সঠিক উত্তর হবে নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে কিন্তু রেডন কিন্তু আমাদের বায়ুমণ্ডলে অনুপস্থিত। নিম্নলিখিত কোন গ্রন্থিটি মিশ্র গ্রন্থি, ঠিক আছে, নিম্নলিখিত কোন গ্রন্থিটি মিশ্র গ্রন্থি? থাইরয়েড, যকৃৎ, পিটুইটারি, অগ্নাশয়। সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয়, বা আমাদের যে প্যানক্রিয়াস, এটা কিন্তু একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে। প্যানক্রিয়াস অগ্নাশয়কে ইংলিশে বলা দিইনি, ওই একটু আগেই যেরকম বলছিলাম যে ইনসুলিন কোথা থেকে নির্গত হয়, অগ্নাশয় থেকে নির্গত হয়। যদি স্পেসিফিক্যালি বলা হয় ইনসুলিন অগ্নাশয়ে অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের অবস্থিত বিটা কোষ থেকে নির্গত হয় হচ্ছে ইনসুলিন। আর এই যে মিশ্র গ্রন্থি কাকে বলে? মিশ্র গ্রন্থি মানে তোমাদের আমি আগে পড়িয়েছিলাম যে ধরো এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে ধরো অন্তঃস্রাবী গ্রন্থি বা বৈস্রাবী গ্রন্থি, অনেক জায়গায় অন্তঃক্ষরা, বৈক্ষরা এইভাবেও দেখবে। পড়িয়েছিলাম, তোমার নোটও লেখা আছে, মিসলিনিয়াস পারলে দেখে নিতে পারো। যে গ্রন্থির মধ্যে অন্তঃস্রাবী গ্রন্থি ও বৈস্রাবী গ্রন্থির উভয় ধর্মই প্রকাশ পায় তাকে কিন্তু মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলে। মানে যে গ্রন্থির মধ্যে কিন্তু তোমরা দেখছো যে এক্সোক্রাইন ও এন্ডোক্রাইন দুজনারই কিন্তু ফিচার্স দেখতে পাচ্ছ, মানে দুজনারই ধর্ম বহন করছে। যে গ্রন্থি এন্ডোক্রাইন ও এক্সোক্রাইন উভয় প্রকারই ধর্ম বহন করছে, তখন তাকে মিক্স গ্ল্যান্ড বলা হবে। এবং এই মিক্স গ্ল্যান্ডের একটা প্রকৃত উদাহরণ হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, খুব ভালো করে বুঝিয়ে দিলাম। সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসোলুট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? অ্যাবসোলুট জিরো মিনস যার নিচে কিন্তু আর কি যাওয়া সম্ভব, মানে তার নিচে কোনো মানে ওইটাই আর কি সর্বনিম্ন তাপমাত্রা আর কি। কোনটা হবে? -273.15 ডিগ্রি সেলসিয়াস, -237.15 ডিগ্রি সেলসিয়াস, -373.15 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, ওটাকেই কিন্তু যদি সেলসিয়াস স্কেলে জিজ্ঞেস করতে চায় তখন ওটাই কিন্তু অ্যাবসোলুট জিরো। আর যদি কেলভিন স্কেলে হয়, 0 কেলভিনটাই অ্যাবসোলুট জিরো হবে। যদি এটা এরকম না দিয়ে কেলভিনে দিয়ে জানতে চাইতো বিভিন্ন রকম ডিজিট দিয়ে, তখন সঠিক উত্তর 0 কেলভিনটাকে অ্যাবসোলুট জিরো বলা যায়। -273.15 ডিগ্রি সেলসিয়াসকে অ্যাবসোলুট জিরো বলা যায়।
আর -460°F, মানে আচ্ছা কেলভিনে ওটা মানে ওই যে ওটা কীভাবে প্রকাশ পায় দেওয়া, যেমন সেলসিয়াসে C, কেলভিনে দেখবে K লেখা থাকে, ফারেনহাইটে F লেখা থাকে, ওটা আমি ছোটোটা দেবো ভুলে গেছি, তোমরা জানো সবাই, এগুলো জেনে নাও। মানে যদি আর কি তিনটেই জলের মতো মুখস্থ করে রাখবে, তিনটে -273.15°C, 0°K আর -460°F, এই তিনটেই কিন্তু মনে রাখবে, তিনটেই কিন্তু অ্যাবসলিউট জিরো, ওরা যে কোনো ফর্মে জানতে চাইতে পারে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। অ্যামিবা দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? অ্যামাইটোসিস, মাইকোসিস, মাইটোসিস, মায়োসিস। সঠিক উত্তর হবে অ্যামাইটোসিস। নিম্ন শ্রেণীর জিএই কিন্তু এই অ্যামাইটোসিস দেখতে পাওয়া যায়। এই অ্যামাইটোসিস সম্বন্ধে আর বললাম না, মাতৃকোষ থেকেই আর কি সৃষ্টি হয়ে যায় আর কি, এটা আর কি তোমার চাইলে দেখে নিতে পারো। এই সম্বন্ধে একটু বলে দিই, এই যে অ্যামাইটোসিস, অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? তোমরা ধরো পড়ে গেছো অ্যামাইটোসিস, এইবারে দেখছো ওখানে অ্যামাইটোসিস আর দেখতে পাচ্ছ না, ওখানে লেখা আছে ক্যারিওস্টেনোসিস। তিনটে অপশনের সঙ্গে দেখছো ক্যারিওস্টেনোসিস, সঠিক উত্তর হবে ক্যারিওস্টেনোসিস। মানে অ্যামাইটোসিস এই যে প্রক্রিয়া, এটা আবার ক্যারিওস্টেনোসিস নামেও পরিচিত। এছাড়া কিন্তু যেটা সবথেকে বেশি পরীক্ষায় রিপিট হয় সেন্ট্রালের পরীক্ষাতে, এটা কিন্তু অনেক সময় বাইনারি ফিউশন নামেও পরিচিত। মানে তোমরা পড়ে গেছো, ধরো দাদা পড়িয়েছে যে অ্যামিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম অ্যামাইটোসিস বা ক্যারিওস্টেনোসিস, কিন্তু তোমরা ওখানে দেখছো তিনটে অপশনের সঙ্গে আছে বাইনারি ফিউশন, তখন সঠিক উত্তর হবে ওইটাই, ঠিক আছে? যে অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? বাইনারি ফিউশন। ওটাই কিন্তু বাইনারি ফিউশন নয়, সরি বন্ধুদা, বাইনারি ফিউশন। যে একটু আগে বলছিলাম তোমাদের, ফিউশন মানে কি? বিভাজন আর কি, আর ফিউশন মানে সংযোজন। যে একটু আগে ওই সূর্যে কী প্রক্রিয়ায় শক্তি উৎপাদন হয়, কিংবা পরমাণু বোমা কিংবা হাইড্রোজেন বোমা সম্বন্ধে বলছিলাম। তাহলে বাইনারি ফিউশন নামে কিন্তু আচ্ছা এখানে আমার একটুখানি কনফিউজ হচ্ছে যে আমি একটু চেক করে দেখে নেবো, তোমরা এই বাইনারি ফিউশন হবে মানে আমি ওটা ভুল করে বাংলায় কিন্তু ফিউশন লিখে ফেলেছি, এটা বিভাজন হবে তো, এক মিনিট। বাইনারি ফিউশন, এটা হ্যাঁ, এটা কিন্তু এই ইংলিশ বানানটা দেখো, কারণ যেহেতু অপত্য কোষ কীভাবে সৃষ্টি হয়, মানে ধরো এই কোষ বিভাজন এখানে বলেই দিচ্ছে, বিভাজন মানে কি হচ্ছে বুঝতেই পারছো, যখন সৃষ্টি একটা ওই যে বিভাজন মানে তো এখানে উল্লেখই করে দিচ্ছে। আর আমি যেখানে ফিউশন দিয়েছি বাইনারি ফিউশন মানে কিন্তু একত্রিত করা আর কি, ঠিক আছে? যেটা যে প্রক্রিয়াতে সূর্যের শক্তি উৎপন্ন হয় কিংবা হাইড্রোজেন বোমা হয়, এটা কিন্তু বাইনারি ফিউশন হবে। বাংলায় আমি বাংলায় যখন লিখতে গেছি ওটা আমি আর কি ফিউশন লিখে ফেলেছি, যারা প্রোনাউন্সিয়েশনটার জন্যই বাংলাতেও লিখে দিয়েছি। বাইনারি কিন্তু ফিউশন হবে, ফিউশন হবে না। ওটা আমি চেক করে নেবো, আশা করি আমি ওটা ঠিক করে দেবো, আমি যখন আপলোড করবে তখন কারেক্টটাই পাবে। তাহলে একটু ভালো করে দেখে নাও, অ্যামিবার দিয়ে কোষ বিভাজন প্রক্রিয়ার নাম অ্যামাইটোসিস, আর একটা কী নাম কীভাবে পরিচিত? ক্যারিওস্টেনোসিস। আর পারলে ইংলিশ নামগুলো বানানগুলো একটু দেখে নিও, কারণ বাংলায় যদি না পাও তখন আর ওখানে প্রোনাউন্সিয়েশন করতে মানে তোমাদের উচ্চারণ করতে অসুবিধা হবে পরীক্ষা হলে, যেগুলো সেন্ট্রালের পরীক্ষা আসবে। আর বাইনারি ফিউশন বলে, ঠিক আছে? নট ফিউশন হলে সংযোজন হবে। এখানে তো কোষ বিভাজন প্রক্রিয়া বলছে, বিভাজন মানে এখানে ফিউশন হবে, ঠিক আছে? ফিউশন হবে না, ওটা এই ফিউশনের জায়গায় ফয়স্বই তালবস্য দন্তন হবে, হর্ষটা হবে না। আমি ইংলিশটা ঠিকই লিখেছি, আশা করি ঠিকই লিখেছি, আমি ঠিক করে দিচ্ছি। ওটা যখন আমি আপলোড করবো, পিডিএফ আপলোড করবো টেলিগ্রামে, তোমরা সঠিকটাই পাবে। আর ইংলিশটা কিন্তু ঠিকই আছে, দেখে নাও, বাইনারি ফিউশন। নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? সঠিক উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা। এখানে যে চারটে অপশন আছে, টাইফয়েড, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ডিপথোরিয়া, সঠিক উত্তর কিন্তু ইনফ্লুয়েঞ্জা। বাকি যে তিনটে দেখছো ওগুলো সবই কটা ব্যাকটেরিয়া রিলেটেড ডিজিজ। টাইফয়েড কোন ব্যাকটেরিয়ার জন্য হয়? সালমোনেল্লা টাইফি নামের ব্যাকটেরিয়ার জন্য। টাইফয়েড কোন ব্যাকটেরিয়ার জন্য হয়? সালমোনেল্লা টাইফি। বহু পরীক্ষায় এটা রিপিট হয়, কী কারণে হয় সেটাও জানতে চাওয়া হয়, কন্টামিনেটেড ওয়াটার বা ফুড, এটার জন্য এটাও আসে পরীক্ষাতে। কিংবা যদি বলে কোন ব্যাকটেরিয়ার জন্য ইউজ হয়, সালমোনেল্লা টাইফি নামে ব্যাকটেরিয়ার জন্য টাইফয়েড কিন্তু রোগটা হয়। ডিপথোরিয়া কিসের জন্য হয়? কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়ার জন্য। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এটার কিন্তু বাংলায় আমি আর ওটা আর কি লিখে যেরকম আগেরটা লিখে দিয়েছিলাম বাইনারি, ওটা লিখতে ভুলে গেছি, আশা করি তোমাদের বলে দিচ্ছি, অসুবিধা হবে না। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি নামের ব্যাকটেরিয়ার জন্য কিন্তু ডিপথোরিয়া হয়। আর এক মিনিট বন্ধুরা, আর নিউমোনিয়া এটা আর কি অনেক কটার জন্যই হয়, ওই জন্য দিনই, যেমন একটা বলে দিচ্ছি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মানে নিউমোনিয়া হওয়ার জন্য একটা প্রধান ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। কখনো যদি পরীক্ষায় দেখো যে দিয়েছে যে নিউমোনিয়া নিচের কোন ব্যাকটেরিয়ার জন্য হয়, দেওয়া আছে চারটে অপশান, দেখছো স্ট্রেপ্টোকক্কাস আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা দিলে তো পারবেই তোমরা। আর যদি শুধু স্ট্রেপ্টোকক্কাস দিয়ে দেয়, সঠিক উত্তর স্ট্রেপ্টোকক্কাস দিও। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কিন্তু স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির জন্যও কিন্তু ইনফ্লুয়েঞ্জা হয়,
ঠিক আছে বন্ধুরা, এই সরি নিউমোনিয়া হয়। স্টেপ্টোকক্কাস নিউমোনির জন্যও কিন্তু স্টেপ্টোকক্কাস নিউমোনির জন্য কিন্তু নিউমোনিয়া হয়। আর কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির জন্য ডিপথোরিয়া হয়, আর সালমোনেলা টাইফের জন্য টাইফয়েড হয়। আচ্ছা, রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কিসের উপস্থিতির জন্য? জানো রক্তবাহে যদি রক্ত জমাট বেঁধে যেত কী ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতো, মানুষ বাঁচতে পারতো না। এবং দুর্ভাগ্যবশত অনেক সময় কিন্তু দেখবে হয়ও বয়স্ক লোকেদের ক্ষেত্রে, কিন্তু এখন সব এজের মানুষের ক্ষেত্রে এইসব ঘটনাগুলো ঘটছে। থ্রম্বোপ্লাস্টিন, হেপারিন, ফাইব্রিনোজেন, ফাইব্রিন, সঠিক উত্তর হবে হেপারিন। রক্তবাহে হেপারিন নামক পদার্থের উপস্থিতির জন্য কিন্তু রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না, মানে ও আর কি জমাট বাঁধে না। আর বাকি যে অপশানগুলো দেখতে থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, ফাইব্রিন, এগুলো কিন্তু রক্ত তঞ্চনে সহায়তা করে। তোমাদের আগে পড়িয়েছিলাম বহুবার মিসেলিনিয়াস ক্লাসে বা রেলওয়ে ডিবিসি সায়েন্স যখন পড়াচ্ছিলাম, মানে ধরো কেটে গেলে যে প্রক্রিয়াতে আমাদের রক্ত জমাট বেঁধে যায়, সেই রক্ত জমাট বাঁধার জন্য কিন্তু এগুলো সব রক্ত তঞ্চক পদার্থ, মানে থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, ফাইব্রিন, হেপারিন কিন্তু রক্ত তঞ্চনে বাঁধা দেয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। টর্ড নিম্নলিখিত কিসের একক? টর্ড নিম্নলিখিত কিসের একক? চাপ, গতি, কার্য, বল। সঠিক উত্তর হচ্ছে চাপের একক বা প্রেসারের একক। টর ইজ এ ইউনিট অফ এ প্রেসার। ঠিক আছে, টর ইজ এ ইউনিট অফ প্রেসার। টর কিন্তু চাপের একক। ফায়ার আইস বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মিথেন হাইড্রেট, প্রোপেন হাইড্রেট, মিথিলিন হাইড্রেট, ইথেন হাইড্রেট। সঠিক উত্তর কিন্তু মিথেন হাইড্রেট। ফায়ার আইস বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝানো হয়? মিথেন হাইড্রেটকে বোঝানো হয়। এইবারে এটা কিন্তু মিথেন ক্লাথরেট কেউ কিন্তু ফায়ার আইস বলে। অনেক সময় তোমরা যেহেতু বলছো দাদা পড়িয়েছে যে ফায়ার আইস বলতে মিথেন হাইড্রেটটাই মুখস্থ করে রেখেছো, অপশানে দেখছো তিনটে অপশানের সঙ্গে মিথেন হাইড্রেট নেই, মিথেন ক্লাথরেট আছে, তখন সঠিক উত্তর কিন্তু মিথেন ক্লাথরেট হবে। মিথেন ক্লাথরেটকেও কিন্তু ফায়ার আইস বলা হয়। যদি ব্যারোমিটারে পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? ব্যারোমিটার তোমরা বলেছিলাম জানো, ব্যারোমিটারে যদি পারস্তম্ভের খুব দ্রুত নিচে নেমে যায় তখন তার দ্বারা নিম্নলিখিত কোনটা অনুমান করা যায়, মানে কী হতে পারে? ধরো আবহাওয়া অফিসে এগুলো থাকে, ঝড়ের সম্ভাবনা, রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা, পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা। সঠিক উত্তর ঝড়ের সম্ভাবনা। ব্যারোমিটারের পারস্তম্ভের যদি দ্রুত পতন ঘটে তখন কিন্তু এটা একটা আপকামিং স্টর্মের কিন্তু আওয়াজ দেয়। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। তোমাদের কিন্তু এই যে WBSI এর জেনারেল সায়েন্সের একটা সেটে শেষ করা গেল না, কালকের আমি আরেকটা সেট আনবো জেনারেল সায়েন্সের, আর তার সাথে স্ট্যাটিক জিকের একটা 1 বছরের প্রশ্ন প্রিভিয়াসের কোশ্চেন WBSI এর বাকি আছে। কালকের কিন্তু আমি 2 বছরের জেনারেল সায়েন্স আর 1 বছরের স্ট্যাটিক জিকেটা অ্যাড করে তোমাদের আপলোড করে দেবো পড়িয়ে। তাহলে কিন্তু WBSI কিন্তু তোমাদের সব শেষ হয়ে যাবে। অলরেডি স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি কিন্তু আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখো। তো চলো বন্ধুরা, আজকের গুড ডে অ্যান্ড গুড বাই।